আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এটি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা ১০৭ থেকে ১১২ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। চলো শুরু করা যাক। ১০৭ পৃষ্ঠায় নানা রকম আকৃতি খুঁজি, অর্থাৎ এখানে অনেকগুলো বিভিন্ন আকৃতির চতুর্ভুজ দেওয়া আছে, যেমন ট্রাফেজিয়াম, সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস, ঘুড়ি। তো এখানে ১০৮ পৃষ্ঠায় এই আকৃতিগুলোর নাম লিখতে বলছে এবং সিদ্ধান্তের সাপেক্ষে যুক্তি দিতে বলছে। তো আমরা যদি প্রথমটা ক নম্বরে যে আকৃতিটা, সেটা হচ্ছে ট্রাফেজিয়াম। তাহলে আমরা ট্রাফেজিয়ামের ক্ষেত্রে যে যুক্তিটা দিতে পারি সেটা হচ্ছে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। কারণ আমরা জানি ট্রাফেজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয় এবং এক জোড়া বাহু অসমান্তরাল হয়। অর্থাৎ এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু আর এই দুটো হচ্ছে অসমান্তরাল বাহু। এরপরে খ নাম্বারটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক কেন এটা? কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হলে সেটাকে আমরা সামান্তরিক বলছি। আয়ত। আয়ত কেন বলছি? কারণ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এবং বর্গ, অর্থাৎ গ নম্বর যেই আকৃতিটি সেটা হচ্ছে বর্গ আকৃতি। বর্গ কেন হচ্ছে? কারণ প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ এখানে প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। এর পরের আকৃতিটি হচ্ছে রম্বস। রম্বসের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিটি বাহু সমান ও বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এখানে প্রতিটি বাহু সমান এবং এই বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সমান, তাহলে সেটাকে আমরা বলছি রম্বস। এরপর এখানে ছক ৫.৬ বলা হয়েছে কি বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজ ট্রাফিজিয়াম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজ ট্রাফিজিয়াম হবে। আবার কি বৈশিষ্ট্যের কারণে ট্রাফিজিয়াম সামান্তরিক হবে? বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হলে ট্রাফিজিয়াম সামান্তরিক হবে। কি বৈশিষ্ট্যের কারণে সামান্তরিক আয়ত হবে? প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হলে সামান্তরিক আয়ত হবে। কি বৈশিষ্ট্যের কারণে সামান্তরিক রম্বস হবে? প্রতিটি বাহু সমান ও বিপরীত কোণগুলো যদি সমান হয় সেক্ষেত্রে রম্বস সেক্ষেত্রে সামান্তরিক রম্বস হবে। এরপর হচ্ছে বর্গ কি একটি রম্বস? সেক্ষেত্রে আমরা বলতে পারি বর্গ একটি রম্বস, যার কারণ হচ্ছে রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি না হলে তাকে আমরা বলছি বর্গ, তাহলে আমরা বলতে পারি বর্গ একটি রম্বস। এরপর কি বৈশিষ্ট্যের কারণে আয়ত বর্গ হবে? সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিটি বাহু সমান হলে আয়ত বর্গ হবে, অর্থাৎ প্রতিটি বাহু যদি আয়তের প্রতিটি বাহু যদি সমান হয় সেক্ষেত্রে আয়তটা বর্গ হবে। বর্গ কি একটি সামান্তরিক? হ্যাঁ, বর্গ একটি সামান্তরিক, কারণ হচ্ছে বর্গের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এরপরে শেষে যেই প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সামান্তরিক কি একটি ট্রাফিজিয়াম? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামান্তরিক একটি ট্রাফিজিয়াম, কারণ উভয়ের বিপরীত বাহু সমান্তরাল। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ট্রাফিজিয়াম সামান্তরিক নয়, কারণ ট্রাফিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু সামান্তরিকের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। অর্থাৎ এখান থেকে এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি যে সামান্তরিক একটি ট্রাফিজিয়াম হলেও ট্রাফিজিয়াম কিন্তু সামান্তরিক নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি লেখাগুলো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, তাহলে আশা করি লেখাগুলো বুঝতে পারবা। এরপর ১০৯ পৃষ্ঠায় কিছু শূন্যস্থান রয়েছে, যেখানে বলা হয়েছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে, অর্থাৎ এখানে শূন্যস্থানের মধ্যে হবে চতুর্ভুজ। এরপরে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা বলি ট্রাফিজিয়াম। ট্রাফিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটি হবে সামান্তরিক। আবার সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আমরা বলছি আয়ত, অর্থাৎ আয়ত পাবো। আয়তে সন্নিহিত বাহু সমান হলে আমরা বর্গ পাবো। অন্যদিকে সামান্তরিকে সন্নিহিত বাহু সমান হলে সেটি হবে রম্বস এবং রম্বস এর একটি কোণ সমকোণ হলে তাকে আমরা বলছি বর্গ। এরপর ১১০ পৃষ্ঠায় দুটি একক কাজ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে এ বি সি একটি সামান্তরিক, কোণ এ সমান সমান 60 ডিগ্রি হলে বি কোণ কত। যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে এ বি সি ডি একটি সামান্তরিক এবং কোণ এ সমান সমান 60 ডিগ্রি। দেখো, এটা মনে করো একটা সামান্তরিক। এই সামান্তরিকের এই বাহু সমান, এই বাহু সমান, সেটা আমরা জানি সামান্তরিকের বৈশিষ্ট্য থেকে। এখন বলা হয়েছে সামান্তরিকের এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, অর্থাৎ বি কোণটার পরিমাণ বের করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি এবং এই কোণটা আর এই কোণটা অর্থাৎ ডি কোণ এবং সি কোণ মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ বির পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। এখানে 60 ডিগ্রি হবে আর কোণ বি থাকবে। তাহলে এখান থেকে এখানে হচ্ছে কোণ বি আর বাকি সবগুলো ঠিক আছে, অর্থাৎ এখানে যেখানে যেখানে বি আছে এখানে এ আছে সেখানে বি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি সমান 180 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে 60 ডিগ্রি এবং এখানে বি লিখলাম, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ বি সমান সমান 180 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি হচ্ছে প্লাসের, তাহলে ওই পাশে গেলে এটা হবে কি মাইনাস। তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে হবে 120 ডিগ্রি। তার মানে এখানে এই বি কোণটা হচ্ছে 120 ডিগ্রি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে জাস্ট এটা হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এর মান দেওয়া আছে, আর বি এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বি এর মানটা এভাবে বের করে নিতে পারি, অথবা এর মানও যদি বের করতে বলা হয়, বি এর মান দেওয়া থাকলে ঠিক একইভাবে আমরা বি এর মানটাও বের করতে পারি। এরপর 2 নং একক কাজে বলা হয়েছে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি এবং সি ডি বাহুদ্বয় সমান্তরাল, চিত্র দেখে উত্তর লেখো। অর্থাৎ এখানে এই চিত্রটা থেকে আমাদেরকে উত্তর লিখতে বলছে, যেখানে এ কোণ এবং বি কোণের পরিমাণ বের করতে হবে, আর ডি এবং সি কোণের মান দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম এবং এ বি সমান্তরাল সিডি, এবং হচ্ছে বি কোণ হচ্ছে ডি কোণ হচ্ছে 120 ডিগ্রি এবং সি কোণ হচ্ছে 130 ডিগ্রি। ট্রাপিজিয়ামের একটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটি হয় সম্পূরক, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এবং এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কারণ ট্রাপিজিয়ামের একটি বৈশিষ্ট্য হচ্ছে তার যে অসমান্তরাল বাহু আছে, এই অসমান্তরাল এটা হচ্ছে অসমান্তরাল, এই অসমান্তরাল বাহু দুটির বাহু সংলগ্ন কোণ দুটি হয় সম্পূরক। সম্পূরক মানে হচ্ছে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ ডি হচ্ছে 180 ডিগ্রি এবং কোণ সি প্লাস কোণ বি প্লাস কোণ সি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে ডি এর মান দেওয়া আছে, ডি এর মান 120 বসালাম, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ লিখলাম 180, 120 এর পাশে প্লাস আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস 120। তাহলে এই কোণের মান পাচ্ছি হচ্ছে আমরা 60 ডিগ্রি। ঠিক একইভাবে বি প্লাস সি সমান 180 ডিগ্রি, সি কোণের মান হচ্ছে 130 ডিগ্রি। তাহলে সি কোণ ওই পাশ থেকে পাশে আসলে হচ্ছে মাইনাস 130 ডিগ্রি। তাহলে বি সমান হচ্ছে 150, অর্থাৎ বি কোণের পরিমাণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এখানে আমাদেরকে এ এবং বি কোণের মান বের করতে বলা হয়েছে। আমরা এ কোণের মান পাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি এবং বি কোণের মান পাচ্ছি হচ্ছে আমরা 50 ডিগ্রি। এরপর সামান্তরিকের বৈশিষ্ট্য অনুসন্ধান করি। এটা তোমরা নিজের একটু পড়ে নিবা, পরে যে জিনিসটা বুঝতে পারবা সেটা হচ্ছে সামান্তরিকের যেই দুইটি কর্ণ আছে, কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে, অর্থাৎ এই বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এখানকার এই যে বাহুটা, এই বাহু আর এই বাহু সমান হবে এবং এই বাহু সমান হবে, এবং এখানে উৎপন্ন প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি করে। অর্থাৎ এই কেন্দ্রের মধ্যে যতগুলো কোণ উৎপন্ন হবে প্রত্যেকটা হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। এছাড়া আরও একটি যে বৈশিষ্ট্য আমরা পাবো সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপর একটি একক কাজ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে সামান্তরিকের নয় রম্বস, আয়ত ও বর্গের কর্ণের ক্ষেত্রে কি একই বৈশিষ্ট্য কাজ করে। হ্যাঁ, একই বৈশিষ্ট্য কাজ করে, সেটা আমরা যাচাই করব। তো এক্ষেত্রে দেখো, রম্বসের ক্ষেত্রে সামান্তরিকেরটা তো অপর পৃষ্ঠে দেওয়াই আছে, রম্বসেরটা এখানে দেখো, রম্বসেরটা এখানে দেওয়া আছে, আর এই যে আয়তটা এখানে দেওয়া আছে, এই একক কাজের মধ্যে দেওয়া আছে, আর বর্গেরটা আমরা এই একক কাজের মধ্যে আমরা বের করব। তো আমরা এখানে যে রম্বসের যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে দেখি। রম্বসেরটা বলা হয়েছে যে আমরা জানি রম্বসের 4টি বাহুই সমান, প্রত্যেকে এ বি সি ডি একটি করে রম্বস এঁকে তার বিপরীত শীর্ষ গুলো যোগ করো, অর্থাৎ প্রত্যেকে রম্বস আঁকতে বলছে এবং শীর্ষগুলো যোগ করতে বলা হয়েছে। তা অর্থাৎ এখানে আমরা দুইটা কর্ণ পাবো, সেটা হচ্ছে এসি এবং বিডি। তো এসি এবং বিডির ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে কোণ এ ও বি, এই যে কোণ এ ও বি এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা লিখবো 90 ডিগ্রি। এবং কোণ বি ও সি হচ্ছে 90 ডিগ্রি, কোণ সিওডি হচ্ছে 90 ডিগ্রি, এবং কোণ ডিওএ এইটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা যদি এগুলো পরিমাপ করি তাহলে আমরা দেখব এখানে প্রত্যেকটি কোণই হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি 90 ডিগ্রি প্লাস হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে এ ও সি, এই যে সম্পূর্ণটা সেটা হচ্ছে কত, 180 ডিগ্রি। আর আমরা জানি একটি সরলরেখা কত 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এ ও সি হচ্ছে এক সরল কোণ বা দুই সমকোণ। তাহলে ঠিক একইভাবে এটা হবে 180 ডিগ্রি বা এক সরল কোণ, এটা হবে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা পাবো। তাহলে এখানে আমরা বলতে পারি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমখণ্ডিত করে, অর্থাৎ এই অংশটা হচ্ছে 90 ডিগ্রি, এই অংশটা 90 ডিগ্রি, এই অংশটা 90 ডিগ্রি, এই অংশটা 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে, অর্থাৎ আমরা এই রম্বসের এখানে যেই বৈশিষ্ট্যটা বের করতে বলা হয়েছে ঠিক একইভাবে আমরা এটা লিখলে এটার বৈশিষ্ট্যটা পেয়ে যাব। এরপর যে একক কাজটা রয়েছে সেখানে হচ্ছে একক কাজ, যেখানে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জমা দাও। ঠিক একই রকম হবে, জাস্ট এখানে যেখানে রম্বস আছে সেখানে আমরা বর্গ লিখে দেবো। যেমন এখানে রম্বসের জায়গায় আমরা লিখবো হচ্ছে বর্গ, এখানে বাকি সবগুলো একই রকম থাকবে, তা জাস্ট এটা হবে কি একটা বর্গ। তাহলে আমরা লিখবো যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমখণ্ডিত করে, অর্থাৎ বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে। তাহলে এখানে আমাদের এই যে বর্গেরটাও আমরা পেয়ে গেলাম। আয়তের বৈশিষ্ট্যটা চাইলে আমরা ঠিক একইভাবে বের করতে পারি, অথবা এখানে একক কাজের মধ্যে আয়তের বৈশিষ্ট্যটা একটু অন্যভাবে বের করা হয়েছে। তো এটা খেয়াল করলে আমরা ঠিক এখানকার যে বৈশিষ্ট্যটা এটা থেকেও আমরা এই একই বৈশিষ্ট্য পাবো। ত্রিভুজ বি এ ডি ও ত্রিভুজ সি এ ডি ত্রিভুজের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো আছে এখানে লিখছে, অর্থাৎ ত্রিভুজ বি
BAD অর্থাৎ এই ত্রিভুজটা এবং ত্রিভুজ CAD অর্থাৎ CAD এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের বৈশিষ্ট্য লিখতে বলছে। তাহলে এখানে লিখছি AB = CD। AB = CD কেন হয়েছে? কারণ বিপরীত বাহু পরস্পর সমান। কেন? কারণ আয়তের বিপরীত বাহু সবসময় সমান হয়, সেটা আমরা আয়তের বৈশিষ্ট্য থেকে জানি। এরপর AD = AD অর্থাৎ এখানে AD, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যেমন AD আছে ঠিক একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও AD আছে, অর্থাৎ AD = AD। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণ বাহু অথবা বলতে পারি যে বিপরীত বাহু পরস্পর সমান। এরপরে বলা হয়েছে অন্তর্ভুক্ত কোণ BAD অর্থাৎ এই যে BAD এই কোণটা এবং CAD অর্থাৎ এই CDA এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমান। কেন সমান? কারণ প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ আয়তের প্রতিটি কোণ সমকোণ। এটাও আমরা আয়তের বৈশিষ্ট্য থেকে জানি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই AC হচ্ছে BD অর্থাৎ কর্ণদ্বয় সমান, কারণ ত্রিভুজ সর্বসম হয়েছে আর সর্বসম ত্রিভুজের বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে এখানে সিদ্ধান্ত লিখতে পারি যে যেহেতু আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ সমকোণ, সুতরাং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সর্বদা সমান। অথবা আমরা আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি, সেটা হচ্ছে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে। এরপর চতুর্ভুজের গঠন, তোমরা এই ব্যাপারগুলো একটু পড়ে নিবা। এখান থেকে মেজর যে পার্টটা সেটা হচ্ছে যে কোনো দৈর্ঘ্যের 3টি বাহু দিয়ে কি ত্রিভুজ গঠন সম্ভব ছিল? সেক্ষেত্রে 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 3য় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হওয়া প্রয়োজন ছিল। অর্থাৎ আমরা যখন সপ্তম শ্রেণীতে ত্রিভুজ অঙ্কন করেছিলাম, সেক্ষেত্রে আমরা ত্রিভুজের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছি যে ত্রিভুজের যে কোনো 2টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 3য় বাহু অপেক্ষা বৃহত্তর হলেই কেবল ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ঠিক একইভাবে চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে তোমরা বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি নিয়ে চেষ্টা করো এবং তোমার সিদ্ধান্ত নিচের ফাঁকা করে লেখো। অর্থাৎ আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি যে চতুর্ভুজের যে কোনো 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব। অর্থাৎ যেমন ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি 3য় বাহু থেকে বড় হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হইতো, ঠিক একইভাবে চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি যদি চতুর্থ বাহু থেকে বৃহত্তর হয় বা বড় হয়, সেক্ষেত্রে অঙ্কন করা সম্ভব হবে। এবার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দেখো কোথাও ভুল হয়েছে কিনা, প্রয়োজনে তোমার সিদ্ধান্ত সংশোধন করো। অর্থাৎ এই সিদ্ধান্তটা এখানে লেখা আছে যে ত্রিভুজ গঠনে যেমন যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের যোগফল 3য় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হয়, ঠিক তেমনি চতুর্ভুজ গঠনেও যে কোনো 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হয়। এটা না হলে চতুর্ভুজ গঠন করা সম্ভব হয় না।